গল্পবৃক্ষ অরিজিনালসে আজকে শুনবেন তান্ত্রিক ও শারদলক্ষ্মী। গল্প রচনায় দেব, গল্প পাঠে আমি দীপ এবং দেব, পোস্টার ডিজাইনে দেব। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প তান্ত্রিক ও শারদলক্ষ্মী। তো কানে হেডফোন গুঁজে শুনতে থাকুন আমাদের আজকের গল্প তান্ত্রিক ও শারদলক্ষ্মী। আশ্রমে তো পুজোর আয়োজন প্রায় শেষ, কিন্তু গুরুমা তো আসছেন না। কোনো কারণে আটকে পড়েছেন হয়তো। হ্যাঁ, ঠিক তাই। নিশ্চয়ই তাই হবে। গুরুমা সকল স্থানে ভক্তদের নিয়েই মেতে থাকেন। তালসরাইয়ের সেবাশ্রমের পক্ষ থেকে আয়োজিত দুর্গোৎসবে বাকি হাজারো ভক্তদের মতো একজন সাংবাদিকও রয়েছেন, যিনি অপেক্ষা করতে করতে সন্নিহিত ব্যক্তিবর্গের কথা শুনছিলেন। হাত ঘড়িতে তাকিয়ে তিনি এবার ক্যামেরাম্যানের উদ্দেশ্য করে একটা বিস্কুটের প্যাকেট ছুঁড়ে দিলেন। ক্যামেরাম্যানও সেটি লুফে নিয়ে খানিক বিশ্রামের নজির দেখালো। সাংবাদিকেরও এবার ফুরসত হলো কিছুটা দূরে গিয়ে একটু ধূমপান করে আসার। সাদা চেক শার্ট ও কটনের নীলাভ প্যান্টে রূপের মর্যাদা যে কিছুটা বেড়েছে তা তিনি স্বয়ং জানেন। ভাব দেখাবার মতো করে সাংবাদিক তার গলায় ঝোলানো লম্বা আই কার্ডটি পকেটে গুঁজলেন। পরিচয় বৃত্তান্ত হলো এই গত 2 বছর যাবৎ যুগাবর্তন নিউজ শোতে প্রতিবেদন প্রদান করা ও শহরের হাতগোনা কয়েকটি পুজোর উদ্বোধনী এবং সম্মাননা অনুষ্ঠান সাংবাদিকতার ছোঁয়ায় ক্যামেরাবন্দি করা। এ পর্যন্ত যা সময় অতিবাহিত হয়েছে তাতে দিকে দিকে অস্থিরতা বাড়ছে বই কমছে না। ক্যামেরাম্যানেরও ঘুমে ঢুলে পড়ার অতিক্রম হয়। বিপুল জনসমাবেশের অমন নিস্তব্ধময় বিচলনের মাঝে সশব্দে হাজির হলেন সেই ব্যক্তি যার অপেক্ষায় এই গোটা জনসমাবেশ বিন্দুমাত্র ক্লান্ত হয়নি। গুরুমা এসে গেছেন। এতক্ষণ পর্যন্ত ঝিমিয়ে পড়ার অবস্থায় থাকা সাংবাদিকও নিজের কায়িক জোরে ভিড় ঠেলে বেরিয়ে আসায় সচেষ্ট হচ্ছেন। তাদের ধারণা হয়ে গিয়েছে যে এমন বিপুল জনরাশি যার জন্য অপেক্ষায় বিভোর, তার দেখা পাওয়া অত সহজ হবে না। ভিড়ের মধ্যেই যথেষ্ট ঠেলাঠেলি করার পর অবশেষে এসে পড়লেন একেবারে ভিড়ের কেন্দ্রবিন্দুতে। গুরুমার জয় হোক। কাতারে কাতারে ভক্তরা এসে তার আশীর্বাদ প্রার্থনা করছে, আর তাদের মধ্যমণি হয়ে রয়েছেন এক পরম তেজময়ী নারী। তার রূপের যেরূপ অগ্নিশিখার ন্যায় আলোকদীপ্তি, সেরূপ রয়েছে শীতল নীলিমার সিগ্ধতা। যে কায়ায় সমগ্র নক্ষত্রমণ্ডলের জ্যোতি এসে আলোকপাত করে। গুরুমা তার স্বভাবত ভঙ্গিতে ভক্তদের মাঝ হতে সেবাশ্রমের অন্দরমহলে অধিষ্ঠাত্রী মা দুর্গার কাছে গিয়ে দাঁড়ালেন। কিন্তু তিনি মা দুর্গাকে প্রণাম বা বন্দনা কিছুই করলেন না, বরং এক অভাবনীয় তেজরূপী ছটার মতো বাইরে সকলের সামনে এসে বসলেন। সেই তেজ ক্ষণিকের মধ্যেই ভূমিতে শোষিত হলো। মাটির উপর রাখা আসনে বসে গুরুমা ভক্তদের সব কথা শুনতে আগ্রহী হলেন। এইবার ওই সাংবাদিক লোকটি কতকবার চোখের পাতা ফেলার পর আবার ভালো করে দেখার চেষ্টা করলেন। তিনি খুঁজছিলেন সেই আভা বর্ষণকারী তেজ এত তাড়াতাড়ি কিভাবে উবে যেতে পারে। এদিকে সাংবাদিক মহাশয়ের খেয়াল থেকে আউট হয়ে গেছে যে পুজোর উদ্বোধনী প্রতিবেদনের যাবতীয় কভার ও ফুটেজ সংগ্রহ তাকেই করতে হবে। ক্যামেরাম্যানের সাথে মিছে হাতাহাতির পর তিনি সরাসরি গুরুমার সম্মুখে এসে হাজির হলেন। ওনাকে দেখা মাত্র গুরুমা সসংভ্রমের সাথে উঠে দাঁড়ালেন
এবং বিনয় নিবেদনের পর সাংবাদিক মহাশয় আবেদন করলেন, আজকে মহাষষ্ঠীর পুণ্যলগ্নে আমরা এসে পড়েছি তালসরিয়া গ্রামের শতাব্দী প্রাচীন একটি সেবাশ্রমে। পুজো শুরু হতে আর বেশিক্ষণ বাকি নেই, তাই তার আগে আমরা কথা বলবো আজকের প্রধান অতিথি ভক্তদের মা গুরুমার সাথে। এই বলে সাংবাদিক গুরুমার সম্মুখে মাইক উঁচিয়ে ধরলেন। গুরুমা যথাযথ ভঙ্গিতে নম্রভাবে নিজের বক্তব্য শুরু করলেন, অথচ তার সামনে থাকা সাংবাদিক হতভম্ব। বিস্ফারিত চোখে সে চেয়ে আছে গুরুমার দিকে। গুরুমা নিজ যোগ বলে তার হতভম্বতার কারণ জেনে বলে ওঠেন, আমি জানি তুমি ভাবছো যে এত রূপবতী ও তেজবান হওয়া সত্ত্বেও আমার গলার স্বর পুরুষালী ও কর্কশ। এতে তোমার অবাক হওয়ার কোনো দোষ নয়। আমাদের কিন্নর শ্রেণী যে সম্মান পাবার লড়াইটা লড়ছে, তার জন্য আমি সবার সাথে এত সুন্দরভাবেই কথা বলি, পাছে কেউ অসভ্য হিজড়ে না বলে। কথাগুলি শেষ করে গুরুমা স্বমহিমায় আসন ছেড়ে উঠে অন্দরমহলের দিকে চলে গেলেন। নলহাটার মুন্ডমালিনী কালীবাড়ির ট্রাস্টি হেড সুবল কুমার সামন্ত সব ভোগের দিকটা নিরীক্ষণ করে এসে একটু অফিসে বসে জিরোচ্ছেন। আজ প্রায় 9,000 লোকের জন্য ভোগের বন্দোবস্ত করা হয়েছে। তার জন্য চাপটা কিঞ্চিত বেশি, তা না হলে কমলপাত্র এ দায়িত্বটা সামলাতেন। ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তো উনি। কমলদা আজকে নিচের দিকটা সাচেন। প্রায় মিনিট খানেক পায়চারি করে তিনি লোহার গ্রিলের কাছে এসে দাঁড়ালেন। লোকেরা এখনও এসে চলেছে। আবার গুরুমারও ফেরার সময় হতে চলল। কমলবাবু একবার মুখে ঝুঁকি মেরে ফের বসে পড়লেন। এবার উনি একজন গার্ডকে বলে ট্রাস্টি অফিসের দিকে হেঁটে চললেন। কয়েক পা বাড়ানোর পরেই গার্ডের ডাক এলো, सर एक आदमी आया है, रिपोर्टर है, बोल रहा है। কমলবাবুর তো চোখ চড়ক গাছ। এমন ভর দুপুরে রিপোর্টার, তাও আবার কালীবাড়িতে। বিষয়টা কমলবাবুকে একটু ভাবিয়ে তুলল। তিনি গার্ডকে উদ্দেশ্য করে গ্রিল খুলতে বললেন। কমলবাবু দেখলেন সাংবাদিক হবার থেকেও সেলসম্যান হলে হয়তো বেশি লাভ হতো। অতিরিক্ত স্মার্টনেস। এই সাংবাদিকই হলেন সেই সাংবাদিক। তার আকস্মিক হতভম্বতা দিয়ে গল্প শুরু হয়েছিল। বলছিলাম যে গুরুমা আসছেন তো? হ্যাঁ আসছেন বই কি। এরপর অল্প বাক্য ব্যয়ের পর দুজনে গিয়ে বসলেন তলার ঘরের কাঠের সোফার ওপর। সেটি ছিল এক প্রকার গেস্ট রুম গোছের। কমলবাবু ওনাকে বসিয়ে সুবলদার সাথে একবার দেখা করতে গেলেন। সুবলদা ওনাকে বললেন যে তিনি চিনতেন। জানালেন যে সাংবাদিক হিসেবে বেশ পটু, খ্যাতিও রয়েছে ওনার। নাম হলো সিদ্ধার্থ গুপ্ত। ঘড়ির কাঁটা কয়েক ধাপ এগিয়ে যাবার পর খবর এলো যে গুরুমা এসে গেছেন। উঠতে যেই যাবে এমন সময় একটি বাচ্চা মেয়ে ওর কাছে এসে দাঁড়ালো। সাদা টপ পরে মেয়েটা সারা ঘর ছুটোছুটি করছে। দৌড়াদৌড়ি করতে গিয়ে তো একটি দিকের ফিতেই খুলে গেল। সিদ্ধার্থ বাচ্চাটিকে থামিয়ে দিয়ে ওকে ধরে এক পাশে বসালো। দরজায় এক প্রবল ধাক্কার শব্দ হলো। ঘরে প্রবেশ করলেন গুরুমা। আরে মিতুলকে কোথায় পেলে? এই তো এই ঘরে ছুটছিল। ওহো, মিতুল চলো আমরা বেরোবো। সিদ্ধার্থের কাছ থেকে কমলবাবু মিতুলকে নিয়ে গেলেন। ওর এবার কৌতূহল হলো গুরুমার সাথে মিতুলের কি সম্পর্ক। রাগ ঢাক না রেখে নিষিদ্ধার্থ জোরেই প্রশ্নটা করল। উত্তর এলো, মিতুলের মা আমি। এবারে আর আগের মতো অবাক হয়নি সে, বরং সোজা গুরুমাকে উদ্দেশ্য করে বলল, আগামী কার্তিক মাসে আমরা আসব, মুখোমুখি সাক্ষাৎকার করব সেদিন। গুরুমা স্বভাবসিদ্ধ ভাব নিয়ে বেরিয়ে গেলেন। এবার থামুন, ভাবুন গল্পে মিতুল, গুরুমা আর সিদ্ধার্থ কিভাবে পরস্পরের সাথে যুক্ত, আর তারানাথের ভূমিকা এখানে কি।
আর কোন চরিত্র পরবর্তীতে গিয়ে শারদলক্ষ্মী হবে ভাবুন। কালবৈশাখী ঝড় কেটে যাবার পর সৃষ্টি হয়েছে বাতাসহীন প্রায় এক অতি নির্জন পরিবেশ। কান পাততেই অনায়াসে শোনা যাচ্ছে ঝিঁঝি ঘাসফড়িংয়ের আওয়াজ, আরও শোনা যাচ্ছে একটা অস্ফুট কান্না। ঝড় থামায় যার এক ফোঁটাও আনন্দ হয়নি। সে মেঠো পথের দিকে তাকিয়ে আছে আর কেঁদেই চলেছে। ক্ষেতের চারিধারে বাঁধানো আলের ওপর বসে সে দেখছে আকাশে কত উজ্জ্বল তারা রয়েছে, খালি তার পাশেই ঘন অন্ধকার। মেঘেরা ভেসে চলেছে অজানা গন্তব্যের দিকে। পুতুল সেদিকে তাকিয়ে ভাবল মেঘের পিছু নিলে ও কোথায় পৌঁছবে। পিছন থেকে ভারী কণ্ঠস্বরে জবাব এলো, অন্তহীন এক সীমানার কাছে। পুতুল পিছনে ফিরে তাকায়। একজন বয়স্ক সাধু বাবা গোছের কেউ ওর সাথে কথা বলছে। কোনো এক অজানা কারণে পুতুল ভয় পেল না। সে তাকে দেখে বলল, তুমি কি আমাকে ধরে নিয়ে যাবে? তারানাথ বলল, ঠিক তাই, তোমাকে এই শিশিতে ভরে নিয়ে যাব। পুতুলও এই কথায় ফিকফিক করে হাসতে লাগলো। দেখলে মালুমই হবে না যে মেয়েটি ফুঁপিয়ে কেঁদে লাল হয়ে যাচ্ছিল। পথে যেতে যেতে তারানাথ সব কথা শুনলেন। পুতুল বৃহন্নলে জানতে পেরে ওর বাবা মা ওকে ত্যাগ করে। গ্রামের লোক পর্যন্ত ওকে কুকথা বলে। কোথাও তার আশ্রয় হয় না। আর এভাবে কত রাজ্যে ও মাঠে শুয়ে কাটিয়েছে কেউ জানে না। এইসব কথা জানবার পর তারানাথ অবশ্য পুতুলকে প্রতিহিংসা নিবারণ করতে শেখান। ওকে বোঝান যে উপহারের মতো একটি জীবনকে যে দেহ ধারণ করে যে তাকে সর্বদা একরূপী হতে হবে তার কোনো মানে নেই। অধুনা সম্ভ্রবক্ষামি অর্ধনারীশ্বরং পরম অর্ধেন দেবদেবশ্চ নারী রূপং সুশোভনম। যে সমাজ তোমার এই দেহকে স্বীকৃতি দিতে চায়নি, আজ তন্ত্রবিদ্যা তোমাকে সবটা উজাড় করে দেবে। একনিষ্ঠ সাধনা করলে বৃহন্নলা দেহের কুণ্ডলিনী জাগরণ ও চক্র জাগরণ কতটা শক্তি ধারণ করতে পারে তা পুতুলের ধারণা ছিল না। একলা বুড়ো তারানাথ পুতুলকে ঠিক নিজের মেয়ের চারির মতো করে মানুষ করতে চাইল। পুঁথিগত শিক্ষাদান, মূল্যবোধের পাঠ এহেন জিনিস নেই যে তারানাথ ওকে দেয়নি। অর্ধনারীশ্বর সাধনা করবার সময় তারানাথের মতো উচ্চ মার্গের তান্ত্রিককেও ঠাট্টা হজম করতে হয়। কেউ বলে মেয়ে মানুষের শরীর সাধনার ধকল নিতে পারবে না। কেউ বলে অর্ধনারীশ্বর তন্ত্র শক্তিশালী হলেও সহজলভ্য নয়। তা সত্ত্বেও নিরলস অধ্যবসায় এবং জেদের বলে তারানাথ পুতুলকে তন্ত্রবিদ্যার সর্বোচ্চ মার্গচারিণী করে তোলে এবং নাম দেন শারদলক্ষ্মী। তন্ত্র, যন্ত্র, মন্ত্র থেকে শুরু করে হাকিনী, মহাডামর কি শেখেনি পুতুল। ও বর্তমানে শারদলক্ষ্মী। অথচ দুঃখের কথা ছিল এই যে নবজীবন পাওয়ার পরই শরতের শুভ্র আকাশ পুতুলের কাছ থেকে তারানাথকে কেড়ে নেয়। আরেকটি আশ্চর্যের বিষয় কি জানেন? সে রাতে আকাশে দেখা গিয়েছিল নীল ধূমকেতুর ছটা। ওনার দেনা মাথায় নিয়ে আমি আমার অর্ধনারীশ্বর তন্ত্রশক্তিকে সর্বদা মানব কল্যাণের হিতে ব্যবহার করার সিদ্ধান্ত নিই এবং লোকে আমাকে পুনর্জীবন দেন। যার কারণেই আপনি গুরুমা হলেন। ক্যামেরাম্যান পরিশ্রান্ত হয়ে ক্যামেরাটা নামিয়ে রাখল। কিন্তু জানলে আশ্চর্য হবেন, ক্যামেরাতে তারানাথ বা তন্ত্র সাধনার ত পর্যন্ত নেই। এ কথাগুলিও আমার আর গুরুমার মস্তিষ্ক সেতুর মাধ্যমে এসেছে। এখন সিদ্ধার্থর মনের সকল প্রশ্নের অবসান ঘটেছে। বিরামহীন ভাবনার মাঝে গুরুমা বললেন,
সেই তবে থেকেই আমি স্ত্রীদেহ পছন্দ করি না। সত্যি স্ত্রীদেহ দুর্বল, নারী দেহ ও মন দ্বারা তন্ত্র হয় না। সহ্যশীল আর শক্তিশালী হওয়া অর্থে এক, মর্মে আলাদা। শুনে সাংবাদিক সিদ্ধার্থ গুপ্ত একটু হাসলেন ও গুরুমার চোখে চোখ রেখে জিজ্ঞাসা করলেন, মিতুলের মা কীভাবে হলেন সেটা কবে বলবেন? যেদিন আবার আকাশে নীলালো ফুটবে, ঠিক সেই দিন। আচ্ছা আচ্ছা, বেশ। অত ভাববেন না, আমি আর আপনি কখনো আলাদা হতে পারবো না। শেষ হলো আমাদের আজকের গল্প তান্ত্রিক ও শারদলক্ষ্মী প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব শুনতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং প্রথম পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। সবশেষে গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।